হ্যালো সবাইকে, আমি অন্তরা। আমার চ্যানেল গল্পের বইতে সবাইকে স্বাগত। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের প্রথম গল্প, বিক্রম বেতাল, যেটিকে আমরা বেতাল পঞ্চবিংশতি নামেও জেনে থাকি। এই গল্পটি অনেক বড়, সেই জন্য তোমাদের শোনার সুবিধার্থে গল্পটিকে অনেকগুলো পার্টে বিভক্ত করে তোমাদের কাছে পরিবেশন করা হবে। তাহলে আজকে শুরু হচ্ছে গল্পের প্রথম পার্ট, এবং এই প্রথম পার্টে রয়েছে রাজা বিক্রমাদিত্যের কাহিনী। তাহলে চলো শুরু হচ্ছে বিক্রম বেতাল গল্পের প্রথম পার্ট, পার্ট 1, রাজা বিক্রমাদিত্যের কাহিনী। উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে এক রাজা ছিলেন। তার 4 রানী ও 6 পুত্র ছিল। রাজকুমারেরা সকলেই পণ্ডিত এবং সব বিষয়ে বিচক্ষণ ছিলেন। কিন্তু রাজা গন্ধর্ব সেন হঠাৎ মারা যান ও তার জ্যেষ্ঠ পুত্র শঙ্কু সিংহাসন লাভ করেন। রাজার কনিষ্ঠ পুত্র বিক্রমাদিত্য বিদ্যানুরাগ, নীতিপরতা ও শাস্ত্রানুশীলনের জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু বিক্রমাদিত্য রাজ্যভোগের লোভ সামলাতে না পেরে তার দাদা শঙ্কুকে হত্যা করলেন এবং নিজে রাজা হলেন। তারপর ক্রমে ক্রমে নিজ বাহুবলে লক্ষ যোজন বিস্তীর্ণ জম্বুদ্বীপের রাজা হয়ে আপন নাম চারিদিকে ছড়িয়ে ফেললেন। রাজা বিক্রমাদিত্য মনে মনে এই চিন্তা করতে লাগলেন, জগদীশ্বর আমায় নানা দেশের অধীশ্বর করে অসংখ্য প্রজাগণের হিতাহিত চিন্তার ভার দিয়েছেন। আমি আত্মসুখ পরিত্যাগ করে তাদের অবস্থার প্রতি কিছুমাত্র দৃষ্টি করি না। আমি মন্ত্রীদের ওপর রাজ্য পরিচালনার ভার দিয়ে নিশ্চিন্তে আছি, কিন্তু তারা প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তা একবার আমার পরীক্ষা করে দেখা উচিত। অতএব আমি ছদ্মবেশে পর্যটন করে প্রজাদের অবস্থা লক্ষ্য করব। তখন তিনি তার ভাই ভর্তৃহরির হাতে সাম্রাজ্যভার দিয়ে সন্ন্যাসীর বেশে দেশে দেশে ভ্রমণ করতে লাগলেন। উজ্জয়িনীবাসী এক দরিদ্র ব্রাহ্মণ বহুকাল ধরে কঠোর তপস্যা করছিলেন। এই তপস্যায় এক দেবতা সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে এক অমর ফল দেন। আনন্দিত মনে ব্রাহ্মণ গৃহে এসে ব্রাহ্মণীকে বলেন, দেখো, দেবতা তপস্যায় তুষ্ট হয়ে আজকে আমায় এই ফল দিয়েছেন। বলেছেন এই ফল খেলে মানুষ অমর হয়। ব্রাহ্মণী শুনে প্রচন্ড রাগ করে বললেন, হায় হায়, অমর হয়ে আর কতকাল এই পৃথিবীতে যন্ত্রণা ভোগ করবে? তুমি কি সুখের জন্য অমর হওয়ার অভিলাষ করো বুঝতে পারছি না। বরং এখন মৃত্যু হলে সাংসারিক চিন্তা হতে পরিত্রাণ পাওয়া যেত। গৃহিণীর এই কথা শুনে হতবুদ্ধি হয়ে ব্রাহ্মণ বললেন, আমি না বুঝে এই দেবদত্ত ফল নিয়েছিলাম। এখন তোমার কথা শুনে আমার সে ভুল ধরা পড়ল। তা এখন তুমি যা বলবে আমি তাই করব। ব্রাহ্মণী বললেন, এই ফল রাজা ভর্তৃহরিকে দিয়ে তার বদলে কিছু অর্থ নিয়ে এসো, তাহলে অনায়াসে সংসার যাত্রা সম্পন্ন করতে পারবে। এই কথা শুনে ব্রাহ্মণ রাজার নিকট উপস্থিত হলেন এবং এই ফলের সব গুণ ব্যাখ্যা করে বিনীতভাবে বললেন, মহারাজ, আপনি এই ফল নিয়ে আমায় কিছু অর্থ দিন। আপনি অমর হলে সমস্ত রাজ্যের মঙ্গল হবে। রাজা ফল গ্রহণ করে লক্ষ মুদ্রা দিয়ে ব্রাহ্মণকে বিদায় করলেন। তখন তিনি মনে মনে বিবেচনা করলেন যে আপনজন চিরযৌবন লাভ করলে আমি যাবজ্জীবন সুখী হব, তাকে এই ফল দেওয়া উচিত। তখন তিনি রানী মহলে প্রবেশ করে তার প্রাণাধিকা রানীকে এই ফল দিলেন এবং বললেন, তুমি আমার জীবন সর্বস্ব। এই ফল খাও, তাহলে তুমি চিরযৌবনা ও চিরজীবিনী হবে। তখন রানী সানন্দে সেই ফল গ্রহণ করলেন। রাজা খুশি মনে রাজসভায় ফিরে এসে রাজকার্য করতে লাগলেন। উজ্জয়িনীর নগরপাল রাজরানীর প্রিয় পাত্র ছিল। রানী ওই ফলের গুণ ব্যাখ্যা করে তার হাতে ফলটি দিলেন। এই নগরপাল এক বারাঙ্গনাকে ভালোবাসত। সে তার হাতে ওই ফল দিয়ে ফলের গুণ বর্ণনা করল। বারাঙ্গনা ফল পেয়ে মনে মনে চিন্তা করল, আমি অধম জাতি, কুক্রিয়া করে জীবিকা নির্বাহ করি। আমার চিরজীবিনী হওয়া বিড়ম্বনা মাত্র। অতএব এই ফল রাজাকেই দেওয়া উচিত। রাজা চিরজীবী হলে অসংখ্য মানুষের মঙ্গল হবে। তারপর রাজার
কাছে গিয়ে বারাঙ্গনা বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমি এই অপূর্ব ফলটি পেয়েছি। এই ফল খেলে মানুষ অমর হয়। এই ফল আপনারই যোগ্য, আপনি গ্রহণ করুন। রাজা অমর ফল বারাঙ্গনার হাতে দেখে চমকে উঠলেন। ফল নিয়ে তাকে কিছু পুরস্কার দিয়ে বিদায় করলেন। তখন তিনি ভাবতে লাগলেন, এই ফল আমি রানীকে দিয়েছি, এটা কিভাবে বারাঙ্গনা পেল? পরে তিনি অনুসন্ধানের দ্বারা পরপর সব কথাই জানতে পারলেন। তিনি ভাবলেন, সংসার অসার, এতে কিছুমাত্র সুখ নেই। অতএব সংসার ত্যাগ করে বনে গিয়ে জগদীশ্বরের আরাধনায় প্রবৃত্ত হই। চরমে পরম পুরুষার্থ যে মুক্তি, তা আমি পাব। তারপর এই রূপ মনে মনে আলোচনা করে তিনি রানী মহলে প্রবেশ করে রানীকে জিজ্ঞাসা করলেন, তোমাকে যে অমর ফল দিয়েছি তা কি করেছ? রানী উত্তরে বললেন, সে ফল আমি খেয়ে ফেলেছি। রাজা তখন প্রচন্ড রেগে গিয়ে রানীকে সেই ফল দেখালেন। রানী হতবুদ্ধি হয়ে চুপ করে রইলেন, কিছু বলতে পারলেন না। ভর্তৃহরি তখন রানীমহল থেকে বেরিয়ে এসে সেই অমর ফল খেলেন এবং রাজবেশ ত্যাগ করে বনে গিয়ে যোগ সাধনে প্রবৃত্ত হলেন। বিক্রমাদিত্যের সিংহাসন শূন্য রইল। দেবরাজ উজ্জয়িনীর অরাজক সংবাদ পেয়ে এক যক্ষকে রক্ষী নিযুক্ত করে পাঠালেন। যক্ষ সতর্ক হয়ে নগর রক্ষণাবেক্ষণ করতে লাগলো। কিছুদিনের মধ্যে দেশ বিদেশে প্রচার হলো, রাজা ভর্তৃহরি রাজ্য ত্যাগ করে বনে গিয়ে যোগ সাধনে প্রবৃত্ত হয়েছেন। বিক্রমাদিত্য এ খবর শোনা মাত্র স্বদেশে ফিরে এলেন। তিনি মাঝরাতে নগরে প্রবেশ করছিলেন, এমন সময় নগর রক্ষক যক্ষ এসে নিষেধ করে বলল, কে তুই? কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর নাম কি বল। রাজা বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, আমি নগরে যাচ্ছি। তুই কে? আমার গতিরোধ করছিস? বল। যক্ষ বলল, দেবরাজ ইন্দ্র আমায় এই নগরের রক্ষক নিযুক্ত করেছেন। তার অনুমতি ব্যতি রেখে আমি তোমায় অসময়ে নগরে প্রবেশ করতে দেব না। অথবা যদি তুমি যথার্থই রাজা বিক্রমাদিত্য হও, তাহলে আগে আমার সাথে যুদ্ধ করো, পরে নগরে প্রবেশ করতে পারবে। রাজা এই কথা শুনে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যক্ষ তখন প্রস্তুত হয়ে তার সামনাসামনি হলো। প্রচন্ড যুদ্ধ চলতে লাগলো। শেষে রাজা যক্ষকে মাটিতে ফেলে তার বুকের ওপর চেপে বসলেন। তখন যক্ষ বলল, মহারাজ, আমি পরাজয় স্বীকার করছি। তোমার পরাক্রম দেখে বুঝতে পারলাম তুমি যথার্থই রাজা বিক্রমাদিত্য। এখন আমায় ছেড়ে দাও এবং তার বিনিময়ে আমি তোমায় প্রাণে বাঁচাবো। রাজা শুনে একটু হেসে বললেন, তুই মূর্খ, নয়তো এরকম অসঙ্গত কথা বলবি কেন? তুই আমায় কি প্রাণে বাঁচাবি? আমি মনে করলে এখনই তোর প্রাণনাশ করতে পারি। যক্ষ শুনে একটু হেসে বলল, মহারাজ, যা বললে তা সত্য, কিন্তু আমি তোমায় আসন্ন মৃত্যু থেকে বাঁচাবো, তাই এই কথা বলছি। যা বলছি তা শোনো। সব শুনে সেই রকম কাজ করলে দীর্ঘজীবী হবে এবং অখণ্ড পৃথিবীতে একাধিপত্য করতে পারবে। তাহলে আজকে গল্প এইটুকুই। গল্পের বাকি অংশ শুনতে হলে সঙ্গে থাকো। বাকি গল্প আসছে পরের পার্টে। প্রথমেই বলেছি, যেহেতু গল্পটি অনেক বড়, সেজন্য অনেকগুলি পার্টে ভাগ করে দেওয়া হচ্ছে, তাই বাকি কিছুটা অংশ আসবে পরের পার্টে। প্রতি সোম, বুধ, শনি ঠিক রাত্রি 10টায় আসছি আমি আমার গল্পের সম্ভার নিয়ে। তাই জন্য প্রতি পার্টে তোমরা কিন্তু সোম, বুধ, শনিতে গল্প পাবে। তাহলে পরে এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে এবং পরের পার্টগুলো শুনতে ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আর যদি গল্পটি পছন্দ হয় তাহলে পরে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।